লজ্জায় নমির কান দুটো লাল হয়ে উঠল। ইতস্তত করে পুরো ঘটনাটা খুলে বলল, কীভাবে টুলে দাঁড়িয়ে ময়দার কুঠা উঠাতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলেছিল, আর সব ময়দা গিয়ে পড়েছিল সোহাগের গায়ের ওপর। সবটা শুনে শাহজাহান সাহেব হো হো করে হেসে উঠলেন। ওদের হাসিতে লজ্জায় নমি মাথা আরও নিচু করে ফেলল। আমি সত্যি ইচ্ছে করে করিনি আন্টি, বিশ্বাস করুন আমাকে। মমতাজ বেগম স্নেহ ভরে তার মাথায় হাত রেখে বললেন, জানি মা, তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে কতটা ভয় পেয়েছো। এসব ছোটোখাটো দুর্ঘটনা নিয়ে এত ভাবতে নেই। শাহজাহান সাহেব রনির হাত ধরে বললেন, চলো দাদু ভাই, আমরা ড্রয়িং রুমে যাই, ওরা কিচেনটা গুছিয়ে আসুক। আচ্ছা দাদু। রনিকে সঙ্গে নিয়ে তিনি ড্রয়িং রুমে চলে গেলেন। ওদিকে মমতাজ বেগম আর নওমি দুজনে মিলে এলোমেলো হয়ে থাকা রান্নাঘরটা গুছিয়ে ফেললেন। ছড়িয়ে থাকা ময়দা পরিষ্কার করলেন, বাসনপত্র জায়গা মতো রাখলেন, মেঝেটাও ভালো করে মুছে নিলেন। সব কাজ শেষ হতে কিচেনটা আবার আগের মতোই পরিপাটি হয়ে উঠল। মমতাজ বেগম সন্তুষ্টির হাসি হেসে বললেন, চলো মা, এবার একটু বসা যাক। নবী মাথা নেড়ে তার সঙ্গে ড্রয়িং রুমে এসে সোফার এক কোণে চুপচাপ হয়ে বসে পড়ল। তার বুকের ভেতরটা এখনও কেমন যেন ধুকপুক করছে। একটু আগে ঘটে যাওয়া ঘটনাগুলো বারবার চোখের সামনে ভেসে উঠছে। কি গো মা, এখন ভাবছো এসব নিয়ে? কেন ভয় পাচ্ছ এত? মমতাজ বেগম ওর মুখের দিকে তাকিয়ে বলল। নমি কিছু বলার আগেই উপরতলা থেকে ভেসে এলো পরিচিত গলা। তুমি বুঝতে পারছো না মা, উনি আসলে আমাকে অ্যানাকন্ডা ভাবছে। মনে করছে আমি বুঝে ওনাকে গিলে খাবো, তাই এত ভয় পাচ্ছে। কথাটা বলতে সিঁড়ি বেয়ে ধীর পায়ে নিচে নেমে এলো সোহাগ। একেবারে ফ্রেশ হয়ে এসেছে সে। কয়েক মিনিট আগের আটায় মাখামাখি অবস্থায় আর কোনো চিহ্ন নেই। পরনে পরিষ্কার টি শার্ট আর ট্রাউজার, তবে চোখে মুখে দুষ্টুমি ভরা হাসিটা আগের মতো রয়ে গেছে। সোহাগকে দেখে নমি আরও মাথা নিচু করে ফেলল। মনে হলো এবার বুঝি সত্যিই লজ্জায় হার্ট অ্যাটাক হয়ে যাবে। কয়েক সেকেন্ড নীরব থেকে সোহাগ ভ্রু কুঁচকে বলল, সব তো বুঝলাম, কিন্তু মা, উনি তো রনির মিস, তাই না? তাহলে কিচেনে কি করছিল উনি? প্রশ্নটা শেষ হতেই রনি দৌড়ে গিয়ে এক লাফে সোহাগের কোলে উঠে বসল। দুহাতে ওর গলা জড়িয়ে গালে একটা চুমু খেয়ে উচ্ছ্বাসিত গলায় বলল, ম্যাম তো এমনই পাপা, ম্যাম আমাকে অনেক অনেক আদর করে, অনেক ভালোবাসে। একটু থেমে নিষ্পাপ চোখে বাবার দিকে তাকিয়ে আবার বলল, তুমি তো বলেছ পাপা, মামা আকাশে তারা হয়ে গেছে। কিন্তু জানো পাপা, আমি যখন মিসকে পাই তখন আমার আর মাম্মার কথা মনে হয় না। মিসকে পেলেই মনে হয় মাম্মা আমার কাছেই আছে। ড্রয়িং রুমে হঠাৎ যেন নিস্তব্ধতা নেমে এলো। রনি একটুও না বুঝে নিজের ছোট্ট অনুভূতিটুকু আরও সহজ করে বলল, মিসকে কেউ ভালোবাসে না পাপা, সবাই কষ্ট দেয়। মিসের গায়ে মা মা গন্ধ আছে। তুমি কি মিসকে বিয়ে করবে পাপা? কথাটা শুনে সোহাগের ঠোঁটের কোণের হাসিটা মুহূর্তে মিলিয়ে গেল। চোখ দুটো অজান্তে স্থির হয়ে রইল নমের দিকে। মামা গন্ধ কথাটা কানে বাজতেই বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। নিজের অজান্তেই যেন সে নতুন করে তাকালো মেয়েটার দিকে। একটু আগে যে মেয়েটাকে কেবল লাজুক, ভীতু আর হাস্যকর এক দুর্ঘটনার নায়িকা মনে হয়েছিল, হঠাৎ করে তাকে অন্যরকম লাগতে শুরু করলো। একটা ছোট্ট শিশু কাউকে এভাবে গ্রহণ করে, এমন বিশ্বাস তো অভিনয় করে পাওয়া যায় না। তাহলে রনি কেন এত আপন করছে ওনাকে? শাহজাহান সাহেব আর মমতাজ বেগমও একে অপরের দিকে তাকালেন। দুজনের চোখেই স্পষ্ট বিস্ময়। রনি জন্মের পর থেকে মায়ের অভাব বুকে নিয়ে বড় হয়েছে। কাউকে সে কখনো এভাবে আঁকড়ে ধরেনি, কারো সম্পর্কে এমন কথাও বলেনি। অথচ আজ এত সহজে, এত নিঃসংকোচে একটা মেয়েকে নিজের মায়ের সঙ্গে তুলনা করছে। মমতাজ বেগমের বুকটা হালকা কেঁপে উঠল। শাহজাহান সাহেবও গম্ভীর দৃষ্টিতে নমির দিকে তাকিয়ে রইলেন। আর নমি মুহূর্তে যেন নিঃশ্বাস আটকে এলো তার। অপরিচিত এক পুরুষের সামনে এমন কথা শুনে সে হতবিহ্বল হয়ে উঠল। চোখ তুলতে পারছিল না সে। বিবাহিত একজন নারী হিসাবে নিজের অজান্তে ভীষণ অস্বস্তি অনুভব করলো। মনে হচ্ছিল যেন না চেয়েও এমন এক অনুভূতির কেন্দ্রে দাঁড়িয়ে গেছে, যার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। সে জানে একটা শিশুর মুখে বেরিয়ে আসা কথাগুলো সম্পূর্ণ নিষ্পাপ, তবু সমাজ, সম্পর্ক আর নিজের অবস্থানের কথা ভেবে বুকের ভেতরটা কেমন অস্থির হয়ে উঠল। দ্রুত নিজের ওনার প্রান্তটা মুঠো করে ধরল নমি। মনে মনে শুধু একটাই প্রার্থনা করল, আল্লাহ, কেউ যেন এই নিষ্পাপ কথার অন্য কোনো অর্থ না খুঁজে। দুপুর 2টো বাজে। সকালে সোহাগের সঙ্গে কথা শেষ করার পর কিচেনে খুঁজতে খুঁজতে এক প্যাকেট নুডলস পেয়েছিল আরহা। সেটাই কোনো মতো রান্না করে খেয়ে নিয়েছিল। শরীরটা এখনও পুরোপুরি সুস্থ নয়। খাওয়া শেষ করে ক্লান্তিতে বিছানায় গায়ে এলিয়ে দিয়েছিল। কখন যে ঘুমিয়ে পড়েছিল নিজেও জানে না।
ঘড়ি কাঁটা দুপুর 1টা ছুতেই ঘুম ভেঙেছে তার। এরপর নামাজ আদায় করে অনলাইনে অর্ডারকৃত খাবার মাত্র শেষ করলো সে। খাবার শেষ করে বিছানায় উঠে বসে কিছুক্ষণ অন্যমনস্ক হয়ে রইল। তারপর হঠাৎই যেন মাথায় বজ্রপাতের মতো একটা কথা মনে পড়ল। চিঠি। সেদিন কতটা সাহস জুগিয়ে সে চিঠিটা লিখেছিল, তারপর সেটা আফতাব হোসেনের হাতে দেখেছিল। কিন্তু এরপর কি ঘটেছিল? তিনি চিঠিটা পড়েছিলেন কি? পড়ে কি বলেছিলেন? এতদিনে একবারও তো খোঁজ নেওয়া হয়নি। ভাবতেই নিজের ওপর বিরক্ত হয়ে উঠল আরহা। এত বড় একটা বিষয় কীভাবে তার মাথা থেকে একেবারে বেরিয়ে গেল? আর এক মুহূর্ত দেরি করল না সে। তাড়াহুড়ো করে বিছানার পাশ থেকে মোবাইলটা হাতে তুলে নিল। কন্ট্যাক্ট লিস্টে গিয়ে শিহাব নামটা খুঁজে বের করলো। 1 সেকেন্ড ইতস্তত করে অবশেষে কল বাটনে চাপ দিল। প্রথমবারই ওপাশ থেকে কলটা রিসিভ হলো। হ্যাঁ আপু বলো। নমি এর কথা উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করলো, শিহাব কোথায় তুই? বাড়িতেই আছি আপু। কেন? কিছু হয়েছে নাকি? আরহা হালকা নিঃশ্বাস ফেলে বলল, না তেমন কিছু নয়, আবার অনেক কিছু। আমি যে অসুস্থ হওয়ার আগে শাহজাদ ভাইকে একটা চিঠি লিখেছিলাম, পরে দেখেছিলাম মামার হাতে ছিল, কিন্তু তারপর ওটার কি হলো আমার আর মনেই নেই। তুই কিছু জানিস? কথাটা শুনে শিহাব বুকটা ধক করে উঠল। একটা শুকনো ঢোক গিলে নিজেকে সামলে নিয়ে বলল, আপু ভয় পেও না, মামার চিঠিটা পড়েনি। আসলে মামা যখন পড়তে যাচ্ছিল ঠিক তখনই তো তুমি হঠাৎ অসুস্থ হয়ে গেলে। তারপর সবাই তোমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এই ব্যস্ততার মাঝে চিঠিটা কখন যে মামার হাত থেকে মেঝেতে পড়ে যায় মামা খেয়ালই করেনি। একটু তেমনি নিচু স্বরে যোগ করলো, পরে আমি সেটা পেয়েছিলাম আর আগুনে পুড়ে ফেলেছি। কয়েক মুহূর্ত কোনো কথা বলতে পারল না আরহা। বুকের উপর থেকে বিশাল একটা পাথর নেমে গেল। গম্ভীর গভীর অস্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করল সে। আলহামদুলিল্লাহ। তুই জানিস না কি বড় একটা টেনশন ছিলাম আমি। ভাবছিলাম যদি মামা চিঠিটা পড়ে ফেলেন তাহলে না জানি কি হতো। শিহাবও হালকা হাসলো। তাই তো আগেই বললাম ভয় পেও না। ধন্যবাদ ভাই, টেনশন মুক্ত হলাম। যাই হোক, মা কোথায় রে? মা রান্নাঘরে, দুপুরে রান্না করছে। একটু আগে তোমার কথা বলছিল। আচ্ছা, সবাই ভালো আছে তো? হুম। তুমি শুধু নিজের শরীরটার খেয়াল রেখো, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত বেশি দৌড়াদৌড়ি করো না। আরহা মৃদু হেসে বলল, আচ্ছা ডাক্তার সাহেব, কথা শুনবো। এখন রাখছি কেমন? মাকে বলিস আমি ফোন করেছিলাম, পরে মায়ের সঙ্গে কথা বলবো। আচ্ছা আপু, আল্লাহ হাফেজ। কলটা কেটে যেতে আরহা কিছুক্ষণ ফোনটার দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছিল এতদিন ধরে বুকের ভিতর জমে থাকা এক অদৃশ্য ভার যেন হঠাৎ করে মিলিয়ে গেছে। এখন অন্তত এই ভয়টা আর নেই যে তার সেই চিঠির কথাগুলো ভুল মানুষের হাতে পৌঁছে গেছে। ফোনটা বিছানার ওপর রেখে কিছুক্ষণ চুপচাপ বসে রইল আরহা। ঠিক তখনই হঠাৎ করে আশপাশ কাঁপিয়ে ভেসে এলো সাউন্ড বক্সের বিকট আওয়াজ। তারপর শুরু হলো গায়ে হলুদের পরিচিত গান। একটার পর একটা গান বাজছে, মাঝে মাঝে মাইকের শব্দ, মানুষের হাসাহাসি, শিশুদের চিৎকার। পুরো এলাকাটাই যেন উৎসবের আমেজে মেতে উঠেছে। ভুরু কুচকে উঠে দাঁড়ালো আরহা। এই ভর দুপুরবেলা এত জোরে গান! কৌতূহল সামলাতে না পেরে বারান্দায় বেরিয়ে এলো সে। রেলিংয়ে দুহাত রেখে সামনের দিকে তাকাতেই চোখ আটকে গেল। তার বাসার ঠিক বিপরীতে পাশের 3তলা বাড়িটায় পুরো ছাদ যেন রূপকথার মতো সাজানো। চারপাশে ঝুলছে অসংখ্য উষ্ণ হলুদ ফেয়ারি লাইট। বাতাসে দুলছে গাঁদা ফুলের মালা আর সাদা কাপড়ের ঝাড়ল। ছাদের মাঝখানে ফুল দিয়ে সাজানো একটা সুন্দর মঞ্চ। সেখানে হলুদ রঙের নকশা করা সোফা রাখা হয়েছে। পেছনের ব্যাকড্রপে বড় বড় অক্ষরে লেখা গায়ে হলুদ। ছাদের এক কোণে বিশাল দুটি সাউন্ড বক্স বসানো, সেখান থেকে বাজছে একের পর এক বিয়ের গান। আরেক পাশে গোল টেবিলে সারি সারি করে রাখা ঠান্ডা পানীয়, জুস আর নানান ধরনের নাস্তা। কয়েকজন কর্মচারী শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। আত্মীয় স্বজনেরা একজন একজন করে ছাদে উঠছে। ছোট ছোট বাচ্চারা নতুন জামা পরে ছোটাছুটি করছে। মেয়েদের হাসির শব্দ, চুরির টুংটাং, মানুষের কোলাহল, সব মিলিয়ে যেন পুরো পরিবেশটাই জীবন্ত হয়ে উঠেছে। এই এলাকাটা মূলত সেনা কোয়ার্টার নয়। কোয়ার্টারের পাশে বেসামরিক আবাসিক এলাকায় ছোট ছোট 2তলা 3তলা বাড়ি। তাই অনায়াসে এমন আনন্দ করতে পারছে ওরা। আরহা অনেকক্ষণ মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। শেষ কবে এমন কোনো অনুষ্ঠানে গিয়েছে তার মনে পড়ছে না। হঠাৎ করে সাউন্ড বক্সে বেজে উঠল সাকি সাকি গানটি। আনমনে গানের তালে তালে বারান্দায় দাঁড়িয়েই নাচতে লাগলো আরহা। কিন্তু মনটা কেমন যেন আনচান করছে। যদি এখানে একটু যাওয়া যেত, একটু গেলে ক্ষতি কী? শেহজাদ ভাই তো অপারেশনে গিয়ে ভুলে গেছে আমাকে। তাহলে আমি এখানে তার জন্য অপেক্ষা কেন করব? তাই এখন আমিও যাব। নিজের মনে বিড়বিড় করে কথাগুলো বলল আরহা। এরপর আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ঘরে ফিরে এলো সে।
নিজের ট্রলি ব্যাগ থেকে সুন্দর একটা হালকা হলুদ রঙের কটন সালোয়ার কামিজ বের করলো। গায়ে সূক্ষ্ম সাদা সুতোর কারুকাজ করা। পোশাকটা পরতেই ওর ফর্সা গায়ের রংটা আরও উজ্জ্বল হয়ে উঠল। ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে ধীরে ধীরে কোমর ছাপিয়ে যাওয়া চুলগুলো ভালো করে আঁচড়ে নিল। চোখে সরু করে কাজল টানলো। ঠোঁটে হালকা গোলাপি লিপ বাম লাগালো। কানে ছোট্ট মুক্তোর দুল, হাতে পাতলা একটা ঘড়ি আর ডান হাতে দুটো সাদা চুড়ি পরে নিল। নিজেকে আয়না দেখে অজান্তে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সব দিক দিয়ে নিজেকে কুচ্ছিয়ে পরিপাটি হয়ে মোবাইল, ছোট পার্স আর ঘরের চাবিটা হাতে নিয়ে দরজার ফ্ল্যাট লক করলো। করিডোর দিয়ে ধীরে ধীরে নিচে নামতে নামতে আবারও কানে ভেসে এলো গায়ে হলুদের গান। গানের শব্দে বেশ খুশি হলো আরহা। আজ অনেকদিন পর নিজের ইচ্ছা মতো একটু সময় কাটানো যাবে। বিকেল ঠিক 4টা। কেবিনের জানালা দিয়ে পড়ন্ত বিকেলের আলো এসে বিছানার একপাশে পড়েছে। পুরো কেবিন জুড়ে ওষুধের গন্ধ, মনিটরের মৃদু বিপ বিপ শব্দ আর নিস্তব্ধতা। শেহজাদের জ্ঞান ফিরেছে প্রায় ঘণ্টাখানেক আগে। বিস্ফোরণের আঘাতে শরীরের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ, বাম কাঁধে গভীর ক্ষত, ডান হাতে স্যালাইনের ক্যানোলা, অতিরিক্ত রক্তক্ষরণে মুখটা এখনও ফ্যাকাশে। তবুও চোখ দুটো আগের মতোই দৃঢ়। জ্ঞান ফেরার পর থেকে তার মাথায় একটাই নাম ঘুরপাক খাচ্ছে, আরু। বিছানার পাশে দাঁড়িয়ে থাকা ডিউটি ডাক্তার প্রেসক্রিপশন লিখছিলেন। হঠাৎ দেখলেন শেহজাদ ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করছে। ক্যাপ্টেন, কি করছেন? শুয়ে থাকুন। শেহজাদ কোনো উত্তর দিল না। প্রায় অনেকক্ষণ ধরে ডাক্তারকে বলেছে ও বাসায় ফিরবে, কিন্তু ডাক্তার শোনেননি। তাই আর তাদের কথা শোনার কোনো প্রয়োজন বোধ করল না শেহজাদ। কষ্টে দাঁত চেপে স্যালাইনের ক্যানুলা খুলে ফেলতে লাগলো। ডাক্তার প্রায় চিৎকার করে উঠলেন। স্টপ ক্যাপ্টেন, আপনি কি করছেন? থামুন। আমি তো বললাম আমি বাসায় যাব, আমাকে যেতেই হবে। কেন বুঝতে চাইছেন না? ছাড়ুন আমাকে। ইম্পসিবল, আপনার শরীরের অবস্থা খুব একটা ভালো না। 2 ইউনিট ব্লাড দিতে হয়েছে, তাই এখনও অবজারভেশনে থাকা দরকার। আমি ঠিক আছি ডাক্তার। না, আপনি ঠিক নেই। বিস্ফোরণের শক, শারীরিক অতিরিক্ত রক্তক্ষরণ, শরীরে একাধিক ইনজুরি, এই অবস্থায় হাসপাতাল ছেড়ে যাওয়া আত্মঘাতী সিদ্ধান্ত। কেন বুঝতে চাইছেন না? এই অবস্থায় আপনাকে ছেড়ে দিতে পারি না আমরা। কিন্তু শেহজাদ ডাক্তারের কথা শুনল না। ক্যানোলা খুলে সেই অংশটা বাম হাতের আঙ্গুল দিয়ে চেপে ধরে ধীরে ধীরে বিছানা থেকে নামলো। নেমে দাঁড়াতেই মাথাটা একটু ঘুরে উঠল। কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে ভারসাম্য ফিরিয়ে আবার সোজা হয়ে দাঁড়ালো। ডিসচার্জ পেপার তৈরি করুন। ডাক্তার বিরক্ত হয়ে গেল ওর এমন আচরণের কারণে। একটা মানুষ ঠিক নেই, তবুও এতটা জেদ কীভাবে করতে পারে? সরি ক্যাপ্টেন, আমি সেটা করতে পারবো না। তাহলে কর্নেল আসাদ শিকদার স্যারকে ডাকুন। দ্রুত করুন, না হলে আমি এভাবে বেরিয়ে যাব। ওর এমন শান্ত গলার হুমকিতে বেশ ভয় পেল ডাক্তার। এই ছেলেকে ভরসা নেই। যেভাবে পাগলামি করছে, যদি সত্যি চলে যায় তাহলে আসাদ শিকদারের রোশান হলে তাকে পড়তে হবে। তাই তিনি কোনো রিস্ক না নিয়ে একজন নার্সকে পাঠালেন আসাদ শিকদারকে ডেকে আনতে। নার্সকে যেতে দেখে শান্ত হলো শেহজাদ। কিছুক্ষণ পর দ্রুত পায়ে কেবিনে ঢুকলেন কর্নেল আসাদ শিকদার, সঙ্গে আরও 2জন সিনিয়র অফিসার। কেবিনে ঢুকে তিনি কঠোর গলায় বললেন, শেহজাদ, এসব কী শুনছি? এমন পাগলামোর মানে কি? শেহজাদ স্যালুট করার চেষ্টা করতেই কর্নেল হাত তুলে থামিয়ে দিলেন। স্যালুট করা দরকার নেই, আগে বিছানায় বসো। সরি স্যার, আমি বাসায় যাব। নো, এক শব্দের উত্তর দিলেন কর্নেল আসাদ শিকদার। ভেতরে ভেতরে বেশ বিরক্ত হলো শেহজাদ, কিন্তু উপরে নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, স্যার প্লিজ আটকাবেন না, আমাকে যেতে হবে। কেন? কয়েক সেকেন্ড নীরব রইল শেহজাদ, তারপর নিচু গলায় বলল, আরুকে একা রেখে এসেছি, ওর জন্য যেতেই হবে। গতকাল থেকে একা আছে মেয়েটা। কর্নেল ভ্রু কুঁচকে তাকালেন। তোমার কাজে নিরাপদে আছে শেহজাদ, অযথাই ভয় পাচ্ছ। জানি স্যার, কিন্তু তবু যেতে হবে। ওকে না দেখা পর্যন্ত শান্ত হতে পারবো না স্যার। আমি জানি না শেহজাদ, মেয়েটা তোমার শুধু কাজিন নাকি? পুরো কথাটা শেষ করতে পারল না আসাদ শিকদার। কিছুক্ষণ থেমে আবার বললেন, তোমার নিজের শরীরের দিকে একবার তাকিয়েছ? ঠিকমতো দাঁড়াতে পারছো না, তাহলে যাবে কি করে তুমি? তার চেয়ে বরং আমি ওকে এখানে নিয়ে আসছি, তুমি অপেক্ষা করো। শেহজাদ শান্ত গলায় বলল, সরি স্যার, আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারবো না। স্যার, আমার কিছু হবে না, প্লিজ যেতে দিন। কর্নেল আসাদ শিকদার কী বলবেন ভেবে পেলেন না। ছেলেটা আমার পাগলামি যে কেন করছে সেটাও বুঝতে পারলেন না, তাই চুপ করে রইলেন। কিন্তু শেহজাদের এমন বাড়াবাড়িতে এবার ডাক্তার বিরক্ত হয়ে গেলেন। ক্যাপ্টেন, আপনার শরীর এখন কিছুটা স্টেবল হলেও সম্পূর্ণ রিকভারি হয়নি। যে কোনো সময় ব্লাড প্রেশার ড্রপ করতে পারে, ইনফেকশনের ঝুঁকি আছে, আবার ব্লিডিংও শুরু হতে পারে। শেহজাদ ডাক্তারের দিকে তাকালো। সব রিস্ক আমি নিচ্ছি ডাক্তার, নয়তো
হয়তো আপনার কাছে এটা কোনো যুক্তি নয়, কিন্তু আমার কাছে এটাই যথেষ্ট। ছাড়ুন আমায়। কর্নেল আসাদ দীর্ঘশ্বাস ফেললেন। তিনি অনেকদিন ধরে শেহজাদকে চেনেন। এই ছেলেটা একবার কোনো সিদ্ধান্ত নিলে সেটি বদলানো প্রায় অসম্ভব। জোর করে আটকে রাখলেও লাভ হবে না, বরং পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কিছুক্ষণ নীরব থেকে তিনি দৃঢ় গলায় বললেন, তোমার যাওয়ার আসল কারণ কি? শুধু আরহা একা আছে? এতটুকু শুনে আমি তোমাকে ছাড়তে পারি না। শেহজাদের কণ্ঠে এবার প্রথমবারের মতো ক্লান্তি ধরা পড়ল। স্যার, ও গতকাল থেকে একা। আমি একটা কথাও বলতে পারিনি। আমি জানি বাইরে থেকে ও যতটা শক্ত দেখায়, ভেতরে ততটা নয়। এই মুহূর্তে আমার পাশে কাউকে না থাকলেও চলবে, কিন্তু ওর পাশে আমাকে থাকতে হবে স্যার। দয়া করুন আমার উপর। কেবিনটা কয়েক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। কর্নেল আসাদ চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তুমি সত্যিই একই মানুষ, ক্যাপ্টেন শেহজাদ মির্জা। শেহজাদের ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটল। জি স্যার। আচ্ছা, এত করে যখন বলছো তখন ঠিক আছে, তবে একটা শর্তে। জি স্যার। সরাসরি বাসা যাবে, কমপ্লিট বেড রেস্ট, প্রতিদিন মেডিকেল টিম গিয়ে চেক আপ করবে, কোনো ধরনের অফিসিয়াল কাজ নয়, আর শরীর খারাপ লাগলে সঙ্গে সঙ্গে হাসপাতালে ফিরে আসবে। শেহজাদ বিন্দুমাত্র দেরি না করে স্যালুট করলো। ইয়েস স্যার। ডাক্তার অসহায়ের মতো কর্নেলের দিকে তাকালেন। কর্নেল হাসলেন তার এমন অসহায় মুখ দেখে। তারপর বললেন, ডিসচার্জের ব্যবস্থা করুন। এই মানুষটাকে জোর করে আটকে রাখা যাবে না, তবে সব প্রয়োজনীয় ওষুধ, ইনজেকশন আর এমার্জেন্সি মেডিকেল সাপোর্ট সঙ্গে থাকবে। ডাক্তার অসহায়ের মতো বললেন, স্যার, উনি এখনও পুরোপুরি স্টেবল নন। পথে যদি। কর্নেল হাত তুলে থামিয়ে দিলেন। আমি দায়িত্ব নিচ্ছি। এরপর শেহজাদের দিকে ফিরে গম্ভীর স্বরে বললেন, তুমি আর এক পাও হাঁটবে না। এটা আদেশ, ক্যাপ্টেন। শেহজাদ কিছু বলতে নিয়েও চুপ করে গেল। এই মুহূর্তে বেশি কথা বলা যাবে না। কর্নেল স্যার যে রাজি হয়েছে এই অনেক। আসাদ শিকদার বাইরে দাঁড়িয়ে থাকা 2 সেনা সদস্যকে নির্দেশ দিলেন, হুইল চেয়ার আনো আর অফিসিয়াল ভেহিকল প্রস্তুত করো। ইয়েস স্যার। কয়েক মিনিটের মধ্যে হুইল চেয়ার এনে শেহজাদকে সাবধানে তাতে বসানো হলো। বাম কাঁধের ব্যান্ডেজে যেন চাপ না পড়ে সেদিকেও খেয়াল রাখা হলো। হাসপাতালে করিডোর ধরে হুইল চেয়ার এগিয়ে এলো। তার দুপাশে দাঁড়িয়ে থাকা চিকিৎসক, নার্স আর কয়েকজন সেনা সদস্য নীরবে তাকিয়ে রইলেন, কিছু বলল না। হাসপাতালের মূল ফটকের সামনে ইতিমধ্যে সেনাবাহিনীর একটি কালো অফিসিয়াল এসইউভি দাঁড়িয়েছিল। কর্নেল আসাদ নিজেই গাড়ি দরজা খুলে দিলেন। সাবধানে ওঠাও ক্যাপ্টেনকে। 2 সেনা সদস্য অত্যন্ত সতর্কতার সঙ্গে শেহজাদকে হুইলচেয়ার থেকে নামিয়ে গাড়ির পেছনের সিটে বসিয়ে দিল। কোমরে সিট বেল্টও বেঁধে দেওয়া হলো। এরপর কর্নেল এক নার্সকে ডাকলেন, লেফটেন্যান্ট নার্স মাহিরা। জি স্যার। আপনি ক্যাপ্টেন শেহজাদের সঙ্গে যাবেন। পুরো পথ ওর ভিটালস মনিটর করবেন। প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে আমাকে এবং নিকটস্থ মিলিটারি মেডিকেল ইউনিটকে জানাবেন। ইয়েস স্যার। নার্স মাহিরা হাতে থাকা এমার্জেন্সি মেডিকেল কিট, অক্সিজেন সিলিন্ডার, প্রয়োজনীয় ইনজেকশন এবং মনিটরি ইকুইপমেন্ট নিয়ে গাড়িতে উঠে বসলেন। সব কিছু নিশ্চিত করে কর্নেল আবার জানালার পাশে এসে দাঁড়ালেন। শেহজাদের দিকে তাকে বললেন, তোমাকে আমি শুধু একজন অফিসার হিসেবে নয়, নিজের ছেলের মতো দেখি। নিজের শরীরটাও একটু খেয়াল রেখো। ভালোভাবে পৌঁছে গেলে নার্সকে ফেরত পাঠিয়ে দিও, তবে দরকার হলে রাখতে পারো। শেহজাদ ক্লান্ত মুখেও মৃদু হাসল। চেষ্টা করব স্যার। কর্নেল হালকা মাথা নেড়ে ড্রাইভারকে নির্দেশ দিলেন, সোজা ক্যাপ্টেনের বাসা যাবে, মাঝপথে কোথাও থামবে না, আর কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করবে। ইয়েস স্যার। কথা শেষ করে ইঞ্জিন স্টার্ট দিতে ধীরে ধীরে হাসপাতালের প্রাঙ্গণ ছেড়ে বেরিয়ে গেল সেনাবাহিনীর অফিসিয়াল গাড়িটি। গাড়ি বের হতে ভেতরে চোখ বন্ধ করে সিটে মাথা ঠেকিয়ে রইল শেহজাদ। শরীরের প্রতিটি ক্ষত যেন জ্বলে উঠছে, কিন্তু সেই যন্ত্রণা তার কাছে তুচ্ছ। তার সমস্ত চিন্তা, সমস্ত অস্থিরতা এখন এক জায়গাতেই আটকে। আরও যেভাবে হোক মেয়েটার কাছে ফিরতে হবে। কে জানে একা একা একটা ফ্ল্যাটে কী করছে পাগলিটা। 3 তলায় সেই ফ্ল্যাটের ছাদে একপাশে নীরবে বসে আছে আরহা। ও এসেছে 2 ঘন্টা পেরিয়ে গেছে। কিছুক্ষণ আগে কনের গায়ে হলুদের মূল পর্ব শেষ হয়েছে। এখন মিউজিকের তালে তালে কয়েকজন ছেলে মেয়ে প্রাণ খুলে নাচছে। দেখে মনে হচ্ছে তারা কনের কাজিন বা ঘনিষ্ঠ আত্মীয়। আরহা চুপচাপ একটি চেয়ারে বসে সব কিছু দেখছে। এমন আনন্দময় পরিবেশ তার ভীষণ ভালো লাগে। তাই নিজের পরিচয় না থাকলেও দূর থেকে অনুষ্ঠানটা উপভোগ করতে চলে এসেছে। ওর এমন বসে থাকার মাঝে 2 জন তরুণ এগিয়ে এলো তার দিকে। দুজনে একবার একে অপরের দিকে তাকিয়ে হাস্যময় এক হাসি দিয়ে বলল, হ্যালো মিস। আরহা চারপাশে একবার তাকালো, কিন্তু আশেপাশে কোনো মেয়েকে নজরে পড়ল না বলে ওদের দিকে তাকিয়ে বলল, যে আমাকে বলছেন? আপনাকেই। আপনি কি কনের আত্মীয়? আরহা ভদ্রভাবে মাথা নাড়ল। না, আমি বর কনে কারোরই কেউ নই। আসলে এমন অনুষ্ঠান আমার কাছে খুব ভালো লাগে,
তাই একটু দেখতে এসেছি। একজন হালকা হেসে বলল, ও, আমি কনের কাজিন। থাকেন কোথায় আপনি? আরহা নিজের ফ্ল্যাটটা দেখিয়ে দিল ওদের। ওই ফ্ল্যাটের 4 তলায় থাকে এটাও বলল। ছেলেগুলো হঠাৎ কিছু একটা মনে করার মতো করে বলল, ওহো, ভুলে গেছিলাম আপনি যে শেহজাদ স্যারের কাজিন। গতকালই স্যার আপনার কথা বলল, কিন্তু আপনি যে সেই, এটা জানা ছিল না। আপনারা শেহজাদ ভাইকে চেনেন? হ্যাঁ, আসলে আমরা স্যারের জুনিয়র। কর্নেল আসাদ শিকদার স্যার আর ক্যাপ্টেন স্যারের কাছে ট্রেনিং নিয়েছিলাম, কিন্তু এখন তো কাজিনের বিয়ে, তাই এখানে আসার জন্য ছুটিতে আছি। হঠাৎ এমন করে শেহজাদদের চেনার লোক পেয়ে খুব খুশি হলো আরহা। যাক, এখানে তাহলে ভয় নেই, যেহেতু শেহজাদ ভাইয়ের জুনিয়র ফ্রেন্ডরা আছে। নিজের মনে বিড়বিড় করে বলল আরহা। এমন সময় তাদের মধ্যে লম্বা গোছের ছেলেটা অন্য ছেলেটাকে কিছু একটা ইশারা করে বলল, যদি কিছু মনে না করেন তাহলে আপনি কি আমাদের সঙ্গে একটা ডান্স করবেন? অপ্রত্যাশিত প্রস্তাবে আরহা স্পষ্টই অপ্রস্তুত হয়ে গেল। চোখে মুখে দ্বিধা ফুটে উঠল। যতই ওরা শেহজাদের পরিচিত হোক না কেন, তবুও তো আরহার অচেনা। তাই সে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, না না, আপনারা নাচুন, আমি এখানে ঠিক আছি। ছেলেটি আশ্বস্ত করার ভঙ্গিতে হাসল। আরে, ভয় পাওয়ার কিছু নেই, শুধু একটা ডান্স, এর বেশি কিছু না। আজকে সবাই আনন্দ করছে, আপনি একটু যোগ দিন। পাশে দাঁড়িয়ে থাকা অন্য ছেলেটিও হেসে বলল, হ্যাঁ, এত সিরিয়াস হওয়ার কী আছে? এটা আমার বোনের বিয়ে, একটা আনন্দের দিন। তাছাড়া আমরা তো শেহজাদ স্যারের পরিচিত, ভয় পাবেন না। একটা গান শেষ হলে আমরা আপনাকে ছেড়ে দেব। আরহা কিছুক্ষণ চুপ করে রইল, চারপাশে তাকালো। সবাই নিজেদের আনন্দে ব্যস্ত, কারো দৃষ্টি তাদের দিকে নেই। তাছাড়া ছেলে দুটোর আচরণেও আপাত দৃষ্টিতে কোনো অসভ্যতা নেই। তাই শেষমেশ অনেকটা ইতস্তত করে ধীরে ধীরে মাথা নাড়ল সে। আচ্ছা চলুন, তবে শুধু একটাই গান। আরহা সম্মতি পেতে ছেলে দুটো একে অপরের দিকে তাকে মুচকি হেসে নিল। একজন ভদ্রভাবে হাত বাড়িয়ে দিল আরহাকে স্টেজের দিকে নিয়ে যাওয়ার জন্য। রঙিন আলোয় ঝলকানির মধ্যে প্রথম ছেলেটার সঙ্গে স্টেজের দিকে এগিয়ে গেল আরহা। মুখে এখনও দ্বিধার ছাপ স্পষ্ট, তবু চারপাশের উচ্ছ্বাসে নিজেকে একটুখানি ছেড়ে দেওয়ার চেষ্টা করল সে। গানের তালে তালে সবাই যখন আনন্দে মেতে উঠছে, তখনই আরহার মুখে সেই পরিচিত লাজুক হাসিটুকুই রয়ে গেল। আরহা ভিড়ের মধ্যে মিশে যেতেই দ্বিতীয় ছেলেটির ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে নিঃশব্দে ভিড় থেকে সরে গিয়ে ছাদের অন্য এক কোণায় গিয়ে এগিয়ে গেল। চারপাশে এত জোরে গান বাজছে যে ফোনে কথা বললেও কারো কানে পৌঁছাবে না। সে পকেট থেকে মোবাইল বের করে দ্রুত একটি নাম্বারে কল করলো। ওপাশ থেকে রিসিভ হতেই নিচু স্বরে বলল, ভাই, শিকার ফাঁদে পা দিয়েছে, এখন শুধু আটকে রাখার পালা। ওপাশ থেকে কিছু একটা জিজ্ঞেস করা হলো। ছেলেটার ঠোঁট বাঁকিয়ে মুচকে এসে বলল, সেটাই তো, তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। অনেক জ্বালিয়েছে এই ক্যাপ্টেন শেহজাদ মির্জা। শুনেছি ওর বাবারও সমাজে বেশ সম্মান। দেখি এবার সেই সম্মান কোথায় গিয়ে দাঁড়ায়। কয়েক সেকেন্ড চুপ করে থেকে আবার বলল, সব কিছু প্ল্যান মতোই চলছে, তুমি কিন্তু তৈরি থেকো, সময় হলে খবর দেব। কথা শেষ করে কল কেটে দিল সে। এক মুহূর্তের জন্য স্টেজের দিকে তাকিয়ে রইল সে। আলো ঝলমলে সেই মঞ্চে অন্য ছেলেটার সঙ্গে তাল মিলিয়ে বিলেত রাজা গানে নাচছে আরহা। তার চোখে মুখে সরলতা, মনে কোনো সংশয় নেই। অথচ সে জানেও না অদৃশ্য কিছু চোখ তাকে ঘিরে রেখেছে, এমন এক খেলার ছক কষেছে, যা শেষটা ভয়াবহ হতে পারে। ফোনটা পকেটে রেখে ছেলেটা এবার আগের জায়গায় ফিরে এলো। এর মধ্যে তাদের দলের আরেকজন সদস্য এগিয়ে এলো। ভাই, সব তৈরি, এখন শুধু তুমি নির্দেশ দিলে সব কাজ কমপ্লিট করে ফেলবো। বাতিল কর সব, প্ল্যান চেঞ্জ। ছেলেটা ভ্রু কুঁচকে তাকালো। বুঝলাম না ভাই, প্ল্যান চেঞ্জ মানে? মানে আগের প্ল্যান বাদ, এত ঝুঁকি নিয়ে লাভ নেই। এবার এমন একটা চাল দেব যাতে এক ডেটে দুই ভাগে মারা যায়। সে একবার আরহার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, মেয়েটাকে দেখেছিস? পুরোই খাসা মাল একটা। ইস, যদি এক রাতের জন্য পেতাম। উফ, কিন্তু প্ল্যান চেঞ্জের জন্য পাখিকে খাঁচায় ভরেও কিছু করা হবে না। তবে ওকে ব্যবহার করেই কাজ হবে। কাজটা হলে ওর নাম নিয়েও প্রশ্ন উঠবে, আর সব দোষ গিয়ে পড়বে ক্যাপ্টেন শেহজাদ মির্জার ঘাড়ে। মানুষ সত্যের চেয়ে কেলেঙ্কারির গল্পই বেশি বিশ্বাস করে। ছেলেটা এবার আগ্রহ নিয়ে আরও কাছে এসে ঝুঁকে বলল, কিভাবে? ছেলেটি দ্বিতীয় ছেলেটার ঠোঁটে কুটিল হাসি ফুটে উঠল। সে নিজেদের প্ল্যান মোতাবেক সব কিছু বলে হাসল। সবটা শুনে অন্য ছেলেটাও হেসে উঠল। কী প্ল্যান ভাই? পুরোই ফাটাফাটি। এটা করলে হেব্বি জমবে ভাই। সে তো জমবেই, আর জমানোর জন্যই তো এত কিছু। বাবাকে বন্দি করেছে ওই শেহজাদ মির্জা, ওর ওই পজিশনটাই জন্যই তো এত দাপট। কিন্তু এবার এমন কিছু হবে যে ও নিজে থেকে মরার জন্য ছটফট করবে।
সে একটু থেমে আবার বলল, শেহজাদদের বিরুদ্ধে সরাসরি প্রমাণ না থাকলেও সন্দেহটাই যথেষ্ট। কয়েকদিন ধরে সুযোগ খুঁজছিলাম, কিন্তু আজ যখন হাতে পেয়েছি তখন আর ছাড়বো কেন? অন্য ছেলেটা এবার ধীরে ধীরে মাথা নাড়ল। কিন্তু এমন হলে তো ওর বাবার সম্মান নষ্ট হবে ভাই। এটা করা কি ঠিক হবে? হবে না মানে? অবশ্যই ঠিক হবে। সেই তো আসল লক্ষ্য আমার। এতদিন সবাই যে পরিবারকে সম্মানের চোখে দেখেছে, সেই পরিবারকেই মানুষের প্রশ্নের মুখে দাঁড় করাবো। ক্যাপ্টেন শেহজাদ মির্জা নিজের নির্দোষিত প্রমাণ করতে ব্যস্ত থাকবে, আর ততক্ষণে সমাজে ছড়িয়ে পড়বে শত শত গল্প। দুজনের চোখে একসঙ্গে ফুটে উঠল কুটিল তৃপ্তির ঝিলিক। পরের মুহূর্তে তারা আবার মুখে হাসি এনে ভিড়ের সঙ্গে মিশে গিয়ে আরহা আর ওর সাথে ছেলেটার নাচ দেখতে লাগলো। হাততালি দিচ্ছে, বন্ধুদের সঙ্গে হাসছে। দেখলে মনে হবে এরা আনন্দে মেতে থাকা সাধারণ দুজন যুবক, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়েছিল এক সুপরিকল্পিত ষড়যন্ত্র, যার খবর শেহজাদ মির্জারও অজানা।